রাজধানীর মৌচাকের সালিশি বৈঠকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা, রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা, আহ্বায়ক বাবুকে বহিষ্কার। দিল্লিতে বিজিপি বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক শুরু, আলোচনায় গুরুত্ব পাচ্ছে পুশিন সীমান্ত হত্যা সহ নানা বিষয়, আইন মেনে চলার আহ্বান বাংলাদেশের। যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। সাইবার সুরক্ষা আইনে সংশোধনী আনছে সরকার, যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার বন্ধের বিধান, আওয়ামী লীগের ঠিকাদারদের ঠেকাতে হচ্ছে আইন পরিবর্তন। সীমিত পদ্ধতিতে LTM শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ভিক্ষাবৃত্তির জন্য বিক্রি হওয়া কুষ্টিয়ার 3 শিশু ঢাকা থেকে উদ্ধার, চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ, অপর সদস্যদের ধরতে অভিযান চলছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। রাত 8টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব নিয়ে সালিশি বৈঠক চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং সদস্য সচিব লুৎফর রহমানের সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাত 9:15টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। এই ঘটনার জেরে বাবুকে দল থেকে বহিষ্কার এবং যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত করা হয়। প্রথম পার্টটা মারছে যুবদলের দ্বিতীয়টা পার্টটা মারছে রিয়াজের পার্টটাই আর বুকের মধ্যে রাখছে। হত্যাকারী যেই হোক তার বিচার চাই আমরা, ঠিক আছে? আমরা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে আমরা বিচার চাই। বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান নানা সমস্যা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু হয়েছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। নয়াদিল্লিতে বিএসএফ সদর দফতরে সোমবার শুরু হওয়া 4 দিন ব্যাপী এই বৈঠক চলবে 11 জুন পর্যন্ত। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে 12 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ। এছাড়া মাদক অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান, মানব পাচার এবং সীমান্তের 150 গজের মধ্যে অনুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ নিয়েও আলোচনা হবে। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা এবং ঝাউবাড়ি সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এই প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন যে পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10 থেকে 12 বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে 2 দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় ৩০০ মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় ৩০০ লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2:30 মিনিট হবে, এই সময়ে তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা ১১ জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত ৩টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার গার্ড বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল, আর থাকার পরে আমরা তো রাতে দেখছি ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে ১০-১২টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে, যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ। ২০২৫ সালের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক কিনা তা জনগণই নির্ধারণ করবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে টিআইবির রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে, মানুষের জন্য কাজ করছে। এ কারণেই তাদের স্বীকৃতি দেওয়া উচিত। অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ড সহ ৩ ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদ সহ প্রত্যেককে দেয়া হয়েছে ২০,০০০ টাকা সম্মানী। আসামিদের দ্রুত গ্রেফতার এবং তদন্তে প্রশংসনীয় ভূমিকা রাখায় ৩ জনকে আইজি ব্যাচও পড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। পাবনায় আলাদা ঘটনায় একজনকে গুলি এবং একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এর মধ্যে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী নামে একজনকে তার সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে সোমবার রাত 6:45টার দিকে মাদ্রাসায় সন্তানকে নিয়ে যাচ্ছিলেন হোসেন আলী। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে হোসেন আলী মারা যান। এদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাতে রাকিব এবং মনিরুল নামে 2 যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। আলোচিত এই মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক মমিনুল হক এই আদেশটি দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে যে পিআইবির আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সৈনিক শাহিন আলমের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তনু হত্যাকাণ্ডের সময় দুজনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তার পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসে পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে বাকি যে 2 জন সাসপেক্টেড যাদেরকে সন্দেহ করা হইতেছে তারা 2 জনই দেশের বাইরে, একজন জাহিদুজ্জামান আরেকজন সাম রাশেদ এই জাতীয়, তারা 2 জনই দেশের বাইরে। আইয়ুব তাদের গ্রেপ্তারি পরোয়ানা চাইছে, তো কোর্ট ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সাইবার সুরক্ষা আইন সংশোধনী আনছে সরকার। সংসদে 71 বিধিতে আনা প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি বলেছেন এরই মধ্যে আইনের খসড়া তৈরি কাজ শুরু হয়েছে। মন্ত্রী বলেছেন এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার বন্ধের বিধান যুক্ত হবে এতে, যেখানে সরকারি কর্তৃপক্ষের হাতে কন্টেন্ট অপসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি জুয়া বেটিং বন্ধের বিধান করা হবে। এছাড়া স্থানীয় উন্নয়নে আওয়ামী লীগের ঠিকাদারদের ঠেকাতে আইন পরিবর্তনের কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী বাজেট বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাসাবো বৌদ্ধ মন্দিরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেছেন তিনি। বলেছেন তলাবিহীন ঝুড়ির আখ্যা থেকে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আজ দেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে সেই ভিত্তি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। বিদেশে শ্রমিক পাঠানো, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা শুরু হয়েছিল তার হাত ধরেই। মির্জা ফখরুল বলেছেন জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী। তাই ক্ষমতায় এসেই একের পর এক যুগান্তকারী কাজ করে যাচ্ছেন তিনি। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যা হতে দেয়া যাবে না। সব মিলিয়ে কিন্তু দেশে একটা উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2026 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেছেন যে পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছরের 7 জানুয়ারি থেকে। সংস্কৃতি এবং ক্রীড়া সহ নতুন 4টি বিষয় আগামী শিক্ষাবর্ষ থেকে 4th এবং 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন 180 দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। কুষ্টিয়া রেলওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার হলো ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বিক্রি হওয়া 3 শিশু। 1 মাস আগে 3 শিশুকে অপহরণ করা হয় পোড়াদহ রেল জংশন এলাকা থেকে। এই শিশুদের ভিক্ষা করানোর উদ্দেশ্যেই মূলত 20,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। শিশু বিক্রি চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের ধরতে কাজ করছে পুলিশ। বিস্তারিত রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। 1 মাস আগে এই 3 শিশুকে অপহরণ করা হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেল জংশন এলাকা থেকে। এখনো চোখে মুখে তাদের আতঙ্ক, বলছিল সেই ভয়ের কথা। কোনো মেলা শিশু বাচ্চারা ছিল, তারপরে উগের বলছিল আমাদের হলো ভিক্ষা করো, নাহলে 5,000 টাকা প্রতিদিন টাকা যাবে, নাহলে তোমরা মার খাবা।
কয়েকদিনের ব্যবধানে একই এলাকার 3 শিশু হারিয়ে গেলে নিরুপায় হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো। উপায় না পেয়ে দ্বারস্থ হয় পোড়াদহ রেলওয়ে থানায়। টুটুলের বউ ফতে চুরি করে নিয়ে গেছে স্টেশনের থেকে আমার ছেলে। ওরা খেলা খেলছিল ফুটবল, আর তারপরে নিয়ে চলে গিয়ে কেস করে তারপর পুলিশের হেফাজতে ধরলাম, না হলে পাবো না ছেলে। বলে রাজশাহী থেকে বলে ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় নিয়ে যা বিক্রি করেছে। গ্রেপ্তার হওয়া পাচারকারী চক্রের 2 নারী সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে 3 শিশুকে উদ্ধার করা হয় ঢাকার একটি সেফ হোম থেকে। শিশু বিক্রির এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের ধরতে কাজ করছে পুলিশ। যেটা একটা সিন্ডিকেট, যারা বাচ্চা বিক্রি করে এদেরকে দিয়ে অথবা বাচ্চা কিনে বিক্রি করে, এটা প্রমাণিত। এটা বড় কি ছোট সেটা জানি না, তবে এটা একটা চক্র। মূল আসামি যার নাম আমরা পেয়েছি তদন্তে, তাকে আমরা গ্রেপ্তার করলে তাকে জিজ্ঞাসাবাদে আরও বড় কিছু আবিষ্কার হতে পারে। পাচার হয়ে গেছে অনেক আগে, তো উদ্ধার হয়েছে। আমাদের কাছে তখন দুপুরে আমার কাছে ফোন দিয়েছে যে আপনি আসেন, আপনার উপস্থিতিতে আমরা গার্জিয়ানদের কাছে আমরা বাচ্চা দিয়ে দেব। সিফাতের মা শেফালি খাতুনের দায়েরকৃত মামলায় পাচারকারী চক্রের সদস্য ফতে আক্তারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে শাহনাজ বেগমকে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নাগরিক সেবার মান উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন জনদুর্ভোগের সমাধানে গণশুনানির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গণশুনানিতে নাগরিকেরা জলাবদ্ধতা, ডেঙ্গু মশার প্রকোপ, অপর্যাপ্ত সড়ক বাতি, ভাঙাচোরা সড়ক, মাদক এবং কিশোর গ্যাংয়ের উৎপাত, গ্যাস সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন। জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নগরবাসীর সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নাগরিকরা খোলামেলাভাবে তুলে ধরেন তাদের দৈনন্দিন ভোগান্তির চিত্র। আমাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গণশুনানিতে উঠে আসে জলাবদ্ধতা, মশার উপদ্রব, মাদক, কিশোর গ্যাং সহ নানা সমস্যা। নগরবাসীদের অনেকেই অভিযোগ করেন বারবার কর্পোরেশনকে জানিয়েও সুফল পাচ্ছেন না তারা। আমি ব্যক্তিগতভাবে বহু চেষ্টা করতেছি ওইখান থেকে ময়লা কিভাবে সরানো যায়, কিন্তু একা করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। কিশোর গ্যাং এবং বিভিন্ন রকমের চিনুতাই, আরো মদ এবং গাজার আড্ডা, সোনামিয়া রুট এবং টাকিপাড়া এবং আবার এই আশেপাশে তালতলা মার্কেটের সামনে, তিলপাড়া ঢাকা হোটেলের সামনে নিত্যনৈতিক ট্রাফিক জ্যাম থাকে। এই ট্রাফিক জ্যাম দূরীকরণের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শুনানিতে অংশ নেন নারীরাও। নিরাপত্তাহীনতা ও অন্ধকার সড়কে চলাচলে দুর্ভোগের কথা তুলে ধরেন তারা। আমাদের রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয় একটাই কারণে, কারণ ড্রেনেজ সিস্টেমগুলো খুবই খারাপ হয়ে ভেঙে পড়েছে। পোস্ট ঠিক নাই, বাতি জ্বলে না, অন্ধকারে ঢাকনাগুলা নিয়ে যায়, বাসায় বাড়িতে চুরি হচ্ছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন রেল, সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, জনগণের চাহিদা পূরণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের কাছে জবাবদিহিতা করা কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের সাংবিধানিক, নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নগর উন্নয়ন ও জনকল্যাণে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। জন্ম নিবন্ধন, মশক নিধন এবং সড়ক বাতি মেরামতে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। লাইট, বর্জ্য, জাতীয় সনদ, জন্ম নিয়ন্ত্রণ, মশক, এই ব্যাপারে কোনো অবহেলা নাই। যে সমস্ত এলাকায় শুনলাম আজকে লাইট নাই, যেখানে লাইট পোল আছে 1 সপ্তাহের মধ্যে সেখানে লাইট জ্বলতে হবে। এ সময় আব্দুস সালাম নগরবাসীকে সচেতন থেকে যেখানে সেখানে ময়লা না ফেলার আহ্বান জানান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের আহ্বানে সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জোটের এই বৈঠকটি। এ সময় নির্বাচনের স্বচ্ছতা সহ 5 দফা দাবি তুলে ধরা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ নিয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলীয় নেতারা। এর পাশাপাশি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। দেশের অর্থনৈতিক সংকট নিরসনে মোদী সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। দফায় দফায় সমঝোতা আর আলোচনার উদ্যোগ ভেস্তে দিয়ে আবারও সংঘাতে জড়ালো ইসরায়েল ইরান। সোমবারও ইসরায়েলের বিমান ঘাঁটি, বন্দর এবং জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকের পর হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।